নমস্কার, আপনারা শুনছেন রাত 12টা 5। আজকে আবার আমরা চলে এসেছি আপনাদের নতুন একটি গল্প শোনাতে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের গল্প 25 বছর পরে। এক গাদা চিঠির মধ্যে চোখে পড়ল একটা পুরনো খাম। অন্তত 7-8 বছর আগের তৈরি তো বটেই। খামটার গায়ে কাঁপা কাঁপা হাতে লেখা আমার নাম দেখে রীতিমতো কৌতূহলী হয়ে উঠলাম। তাড়াতাড়ি খামটা খুলে চিঠি পড়তে শুরু করলাম। কাগজটাও ময়লা, নিচে নাম লেখা সুমিত চন্দ্র। খুব পরিচিত মনে হলো নামটা, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না সুমিত চন্দ্রের সঙ্গে আমার কবে কোথায় পরিচয় হয়েছে। ভাবলাম চিঠিটা পড়ি, যদি বোঝা যায়। ভাই মনোজিৎ, নির্বান্ধব অবস্থায় পড়ে আছি বছরের পর বছর। আমি খুবই অসুস্থ, সব সময় মাথার যন্ত্রণা হয়। শিমুলতলার এই বিশাল বাড়িটায় থাকার মধ্যে শুধু আমি আর আমার বোন, তাও বোন মৃত্যুশয্যায়। আমার পাশে এই দুর্দিনে কারোর থাকা দরকার, কিন্তু কে থাকবে? হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল। চিরকালই তুমি ডান পিটে, ভয় ডর বলে তোমার কিছু নেই। তুমি এই সময় আমার পাশে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করব। আমাকে চিনতে পারছো তো? আমি মোটা। এইটুকু পরেই চিনতে পারলাম সুমিতকে, আমার স্কুলের বন্ধু। আমাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল। সুমিত ছিল ফর্সা, গোলগাল, নাজুক ভালো মানুষ। ওকে আমরা বন্ধুরা নাম দিয়েছিলাম মোটা। সেই নামেই ও আমাদের কাছে পরিচিত ছিল বলেই সুমিত নামটা চট করে মনে করতে পারিনি। খামটা ভালো করে দেখতে অবাক হয়ে গেলাম। চিঠিটা শিমুলতলা থেকে পোস্ট করা হয়েছে 1 বছর আগে। খামের দামটা বেড়েছে, কিন্তু সেভাবে স্ট্যাম্প দেওয়া হয়নি। ভাবলাম তাই হয়তো পড়েছিল ডাক বিভাগে, তারপর দয়া করে কেউ সেটা পাঠিয়েছে। এতদিনে সুমিতের কী অবস্থা হলো কে জানে। ঠিক করলাম কালই রওনা হব। ক্ষতি কি? বন্ধুর উপকারও করা হবে, বেড়ানোও হবে। কদিন ছুটি নিয়ে যাত্রা করলাম শিমুলতলার দিকে। পৌঁছতে বিকেল হয়ে গেল। চিঠির তলায় ঠিকানা ছিল। স্টেশনে নেমে একটা রিকশাওয়ালাকে ঠিকানাটা বলতে সে কেমন করে যেন আমার দিকে তাকালো। তারপর বলল, ওই যে বাবু, অটো দাঁড়িয়ে আছে, ওদের বলুন। অগত্যা অটো ধরে নির্দিষ্ট স্থানে পৌঁছালাম। তখন প্রায় সন্ধে হয়। অটো থেকে নেমে সুটকেসটা হাতে নিয়ে ভাড়া চুকিয়ে দিলাম। অটো চলে গেল। আমি দেখলাম আমার সামনে এক বিশাল বাড়ি। বাড়ির চারধারে পাথর, মরা গাছ, শুকনো কুয়ো, মাঝখানটা একটা ঢিপির মতো উঁচু। তার উপর বাড়িটা। কী রং ছিল বাড়িটার এককালে আজ আর বোঝা যায় না। বাইরের অন্ধকার নেমে আসছে বাড়িটার ওপর। ছাদের পাঁচিলে বিরাট ফাটল, তার গা চিরে বিশাল অশ্বত্থ গাছের শেকড় নেমেছে। মনে হচ্ছে বুঝিবা ভেঙে পড়ল, গা ছমছম করতে লাগলো। এ কোথায় এলাম? নাকে ভেসে এলো একটা অশুভ রহস্যময় গন্ধ। একবার মনে করলাম ফিরে যাই, কিন্তু ছোটবেলা থেকে সাহসী বলে আমার একটা সুনাম ছিল। সেই কথা মনে পড়তেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলাম
বাড়িটার দিকে। সদর দরজাটা ভেজানো ছিল, হাত দিয়ে খুলতে যাব, নিজে থেকেই দেখি খুলে গেল। সামনে একটা লোক দাঁড়িয়ে, বোধহয় কাজের লোক। বললাম, সুমিত আছে? ওর বন্ধু আমি। লোকটা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, আমার সুটকেসটা তুলে নিয়ে এগিয়ে চলল। ওর পিছু নিলাম। মনে হলো লোকটা বাবা। দালানের পর দালান, ঘর ফেলে এগিয়ে চলেছি তো চলেছি। শেষে একটা প্রায় অন্ধকার ঘরে ঢুকে পড়ল লোকটা। আমিও ঢুকলাম। ইলেকট্রিকের আলো নেই, মোমবাতিও জ্বলেনি। দেখলাম একটা ইজি চেয়ারের ওপর একটা মানুষের দেহ। এতক্ষণে চোখটা অন্ধকারে শুয়ে গেছে। দেখলাম চেয়ারের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে একটা কঙ্কালসার দেহ। এই কি সুমিত? সেই কঙ্কালসার দেহে ঠোঁটটা নড়ে উঠল। বলল, মনোজিৎ এসেছো? 25 বছর আগে দেখা সেই সুমিতের সঙ্গে এই সুমিতের কত তফাৎ। সমস্ত চুল উঠে গেছে, চোখের কোল ঢুকে গেছে, সেই ফুলো গাল ভেঙে ঢুকে গেছে গর্ত তৈরি করে। বললাম, সুমিত, এ তোর কী চেহারা হয়েছে রে? সুমিত হাসল। দেখলাম সে হাসিতে দাঁতহীন সুমিত আরও বীভৎস হয়ে উঠল। বলল, আজ 10 বছর ধরে ভুগছি, মাথার যন্ত্রণায় পাগল হতে বসেছি। বললাম, চিকিৎসা করাসনি? সুমিত বলল, করিয়েছি, কোনো কাজ হয়নি। কলকাতায় আমার কাছে চলে গেলি না কেন? পারিনি, বোনের জন্যে। বিয়ের পরই নিঃসন্তান অবস্থায় সে ফিরে আসে। তারপরই কঠিন রোগে পড়ে। তাকে একা ফেলে যেতে পারিনি রে। সুমিতের গলাটা কেঁপে উঠল। বলল, সে কোথায়, কেমন আছে? সুমিত বলল, পাশের ঘরে, ঘণ্টাখানেক আগে তার মৃত্যু হয়েছে। গায়ের মধ্যে শিরশির করে উঠল। এই প্রায় অন্ধকার ঘরে একটা মৃতপ্রায় মানুষ, আর পাশের ঘরে একটা মৃতদেহ। কি করে যে রাত কাটাবো? বললাম, তোদের হ্যারিকেন নেই? ও বলল, জোর আলো আমি সহ্য করতে পারি না, চোখে যন্ত্রণা হয়। ওই টেবিলের ওপর একটা সরু মোমবাতি আর দেশলাই আছে, একটু কষ্ট করে জেলে নাও। পেছন ফিরে লোকটাকে খুঁজলাম। সুমিত বুঝে বলল, চলে গেছে, ওরা কেউ রাতে থাকে না। উঠে গিয়ে ঘরের কোণে সরু মোমবাতিটা জ্বালালাম। ঘরটায় সামান্য আলো হলো। চোখ চলে গেল পাশের ঘরের দিকে। সেই ক্ষীণ আলোতে পরিষ্কার দেখা গেল পাশের ঘরের খাটের উপর সাদা চাদর ঢাকা একটা দেহ। বললাম, সৎকার করতে হবে তো? সুমিত বলল, কাল সকালের আগে হবে না, এত রাতে লোকজন পাবো কোথায়? তুমি যাও, হাত মুখ ধুয়ে কাপড় জামা ছেড়ে ওই টেবিলে খাবার ঢাকা আছে, খেয়ে নাও। বললাম, তুই খাবি না? ও বলল, আমার হজম হয় না বলে ডাক্তার বিকেলের মধ্যে খেয়ে নিতে বলেছে। আমার খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নাও। সব কাজ সেরে খাটে এসে বসলাম। সুমিত এসে বসেছে খাটে, কিন্তু ওর সঙ্গে কথা বলবো কি? সমস্তক্ষণ চোখটা ওই পাশের ঘরে চলে যাচ্ছে। আমার সামনেই মধ্যিখানের দরজা, তাই সোজাসুজি ওই দিকেই চোখটা আটকে যাচ্ছে বারবার। প্রচণ্ড অস্বস্তি হতে লাগলো। বুঝতে পারছি না কি করব। এমন সময় সুমিত বলল, দেখো, আমরা এ ঘরে কথা বলছি, ও ঘরে সুনীতির বোধহয় শান্তিভঙ্গ হচ্ছে। এক কাজ করি, দরজাটায় একটা তালা দিয়ে দে। অবাক হয়ে বললাম, তালা কেন? সুমিত বলল, ওটা ভালো বন্ধ হয় না, বহু দিনের দরজা তো, ফাঁক হয়ে থাকবে। একটা তালা লাগিয়ে দিলে
খুলে যাবে না বারবার। সত্যি বলতে কি খুব খুশি হলাম। মনে মনে সুমিতকে ধন্যবাদও দিলাম। সুমিত উঠল, একটা বিরাট তালা দিল দরজাটা বন্ধ করে। চাবিটা এনে রাখলো বালিশের তলায়। কিন্তু দরজাটা বেশ ফাঁক হয়ে রইল। কি করা যাবে, পুরনো দরজা। মনটাকে অন্যমনস্ক করার চেষ্টা করতে লাগলাম। এমন সময় খস খস শব্দ। কান খাড়া করে শুনল সুমিত। কে যেন আসছে মনে হলো। সুমিত তড়িৎ বেগে উঠে দাঁড়ালো খাট থেকে নেমে। পাশের ঘরের দিকে দৃষ্টি পড়তেই আমার হৃৎপিণ্ড বন্ধ হবার উপক্রম ঘটল। পরিষ্কার দেখলাম সাদা চাদর ঢাকা সুনীতির মৃতদেহটা খুব ধীরে ধীরে এগিয়ে আসছে বন্ধ দরজার দিকে। সুমিত চিৎকার করে বলে উঠল, এ তো সুনীতির পায়ের শব্দ। এ শব্দ আমি চিনি। সে আসছে। আমি জানতাম সে আসবে, তাই তো দরজাটা বন্ধ করে রেখেছি। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে সাদা চাদর ঢাকা দেহটা দরজায় ধাক্কা দিচ্ছে। সুমিত পাগলের মতো ছুটে বেড়াচ্ছে ঘরের মধ্যে, বলছে, সুনীতি, কালই আমি তোমার সৎকার করব বোন, তুমি একটু শান্ত হও। আমি খাটের পেছনে নেমে দাঁড়িয়েছি। পালাতে চাইছি, কিন্তু পা দুটো আটকে গেছে ভারী হয়ে, নাড়াতে পারছি না। সুনীতি ক্রমাগত দরজা নাড়াচ্ছি। পরিষ্কার দেখলাম দরজার তালাটা ভেঙে পড়ল। হাট করে দরজা খুলে গেল। দমকা বাতাসে নিভন্ত মোমবাতি দপ দপ করে নিভে গেল। আর ঠিক সেই মুহূর্তে সুনীতির চাদরে ঢাকা সবটা ঝাঁপিয়ে পড়ল সুমিতের ওপর। একটা চিৎকার, তারপর সব শেষ। ততক্ষণে ঘরের দরজা খুলে আমি ছুটতে আরম্ভ করেছি। পাগলের মতো ছুটছি তো ছুটছি। কতক্ষণ ছুটেছি জানি না। দিনের আলো চোখে পড়তে জ্ঞান এলো। দেখলাম একটা বড় মাঠের মধ্যে আমি একা শুয়ে আছি। বুঝতে পারলাম এখানেই কালকে অটোটা আমাকে নামিয়ে দিয়েছিল। পাশে সুটকেসটাও পড়ে আছে। সামনের দিকে তাকাতে দেখি সেই বিশাল বাড়িটা আর নেই। তার বদলে পড়ে আছে ইট, কাঠ, পাথরের বিরাট ধ্বংসস্তূপ। আজকের মতো গল্পের সমাপ্তি এখানে। গল্পটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আরও অনেক রকমের ভৌতিক, রোমাঞ্চকর, রোমহর্ষকর গল্প শুনতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের গল্প শুনতে আপনাদের যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আবার আসবো পরের এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে।